পদ্মায় পানি বেড়ে তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। পাটুরিয়ার 5টি ফেরিঘাটের 3টির পন্টুন ডুবে গেছে। মাত্র 2টি ঘাট দিয়ে যানবাহন পারাপার চলছে। পারাপারের সময় বেশি লাগায় দুর্ভোগে পড়ছে যাত্রী ও যানবাহন চালকরা। ঘাট কর্তৃপক্ষ বলছে ডুবে যাওয়া পন্টুন উপরে তোলার কাজ শুরু করা হয়েছে। মনিরুল ইসলাম মিহিরের তথ্য ছবিতে প্রতিবেদন। অস্বাভাবিক পানি বেড়ে গত কয়েকদিনে পাটুরিয়ার 5টি ঘাটের মধ্যে 3টির পন্টুন ডুবে গেছে। বন্ধ হয়ে গেছে ওই 3 ঘাট দিয়ে ফেরি পারাপার। বাকি 2টি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ঘাটের অবস্থা খুবই খারাপ, বর্ষা মাস তো পানি বেশি। এখন কিছুটা আরো 20 মিনিট সময় বেশি লাগে, আর ভোগান্তিতে একটু বেশি হবেই। সত্যি করে এখানে একটা ব্রিজ হলে অনেক সুবিধা হয়, আমরা একটু টেনশন মুক্ত হয়। পরিবহন চালকরা জানান সবগুলো ঘাট চালু না থাকায় তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে ফেরির জন্য। ঘাটে প্রচুর ডিস্টার্ব হচ্ছে, এখন ভাঙাচুরো অবস্থা। প্রচন্ড যানজট হয়, যাত্রীরা কষ্ট পায় এবং যাত্রীরা অনেক রুগী আসে, তারাও কষ্ট পায়। পল্টন ঠিক করতে হবে, পল্টন যদি ঠিক না করে তো ঘাটে যানজট তো লাগবেই। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে 5 নম্বর ঘাট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। 4 নম্বর ঘাট নিচের স্তর থেকে উঠিয়ে আনার কাজ চলছে। এছাড়া 1 নম্বর ঘাটের সংযোগ সড়ক বালিমাটির হওয়ায় সেখান দিয়ে যানবাহন ওঠানামা করতে পারছে না, যে কারণে শুধু 2 এবং 4 নম্বর ঘাট দিয়ে ফেরিতে যানবাহন ওঠানামা করা হচ্ছে। 1 নম্বর ঘাট ব্যবহারে কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন 1 নম্বর ঘাটের আপ পকেট এবং ডাউন পকেটে অনেকগুলো ড্রেজার আছে, তারপরে আপনার যে বলখেট আছে, এগুলার কারণে ফেরি ভিড়তে অসুবিধা হচ্ছে। আর বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে পন্টুন ডুবে যাওয়ায় 5 নম্বর ঘাট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে, আর 4 নম্বর ঘাট নিচের স্তর থেকে উঠিয়ে আনার কাজ চলছে। সবসময়ের জন্য লেবার মোতায়েন করা আছে, শ্রমিক আছে, আমার জনবল আছে এবং আমি নিজেও আছি থেকে আমরা কাজ করতেছি এবং মনিটরিং করতেছি যে কোনো প্রকার কোনো ঘাটে কোনো সমস্যা হলে পরে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি যাতে কোনো পরিবহন ওঠানামায় কোনো সমস্যা না হয়। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে বর্তমানে 16টি ফেরির মধ্যে চলাচল করছে 11টি ফেরি। বনশ্রী হালদার, 71। পদ্মায় পানি বেড়ে তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। সেখানকার সেই পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, বর্তমানে কয়টি ঘাট দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে, সমস্যা সমাধানের বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন, সব মিলিয়ে জানবো। হ্যাঁ চৈতি, গতকাল পর্যন্ত এই 5টি ঘাটের মধ্যে পাটুরিয়ার 2টি ঘাট সচল ছিল এবং গতকাল সন্ধ্যা আরো একটি ঘাট ওরা সচল হয়েছে, অর্থাৎ 3টি ঘাট দিয়ে এখন পারাপার হচ্ছে আর 2টি ঘাট এখন পর্যন্ত বন্ধ আছে। এবং কর্তৃপক্ষ যেমনটি বলছে যে আসলে যে পদ্মায় প্রবল স্রোতের কারণে পানি বাড়ছে, পানি বাড়ার কারণে যে ঘাটগুলি নিচের স্তরে ছিল সেগুলিকে উপরের স্তরে উঠিয়ে তারা 4 নম্বর ঘাটটা সচল করেছে। এখনো 5 নম্বর ঘাট একেবারেই বন্ধ, পুরোপুরি ভাবে বন্ধ আছে এবং বলছেন যে 1 নম্বর ঘাট সেটিও যানবাহন ওঠানামার জন্য উপযোগী নেই। এখন শুধুমাত্র 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর এই 3টি ঘাট সচল রয়েছে। আর কর্তৃপক্ষ বলছেন যে আসলে পদ্মায় যখন পানি বেড়ে যায় তখন নিচের স্তর থেকে পন্টুন যখন ডুবে যায় তখন উপরের স্তরে তোলা হয় এবং 5 নম্বর ঘাট একেবারে তারা বলছে যে এটি আর মধ্যম স্তরে কোনো তাদের ঘাট নেই, যার কারণে এটি আর ঘাট দিয়ে চলাচল করা যাবে না। শুধুমাত্র 4 নম্বর এবং 3 নম্বর ঘাট এটি বলছে যে পরবর্তী যদি আবার পানি বেড়ে যায় তার উপরে তুলতে গেলে তাদের সময় লেগে যাবে, একটি সমস্যা। আর আমরা দেখছি যেমন প্রবল স্রোতের কারণে ফেরিগুলি আসলে সময় বেশি লেগে যাচ্ছে, ট্রিপ সংখ্যা ফেরির কমে গেছে এবং কর্তৃপক্ষ বলছেন যে তাদের যে 16টি ফেরি আছে তারা ঘাট সংকটের কারণে 16টি ফেরিও চালনা করতে পারছেন না। এখন বর্তমানে 10 থেকে 11টি ফেরি চলাচল করছে এবং যে পাশে যে লঞ্চ ঘাট আছে লঞ্চ ঘাটের সেখানেও একই অবস্থা, ফেরিগুলি স্বাভাবিকভাবে যে সময় লাগে অর্থাৎ একটা ফেরি পার হতে 40 মিনিটের মতো সময় লাগে, এখন স্রোতের কারণে সেই সময় লেগে যাচ্ছে প্রায় 1 ঘন্টা পর্যন্ত। অর্থাৎ এই কারণে এই ঘাট এলাকায় যানবাহনের সারি পড়ে যাচ্ছে, যারা যাত্রী আছেন তারা একটা দুর্ভোগে পড়ে যাচ্ছেন এবং কর্তৃপক্ষ বলছেন তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, কিন্তু বৈরী যে আবহাওয়া এবং যে প্রাকৃতিক বিষয় এটি তাদের হাতে নাই। তারা বলছেন যে সেক্ষেত্রে যদি প্রাকৃতিক
এখানে ব্যবস্থাপনা যদি ভালো থাকে তাহলে হয়তো তারা ভালোভাবে ফেরি পরিচালনা করতে পারবে। এবং তারা বলছেন যে তারা এখন পর্যন্ত ঘাটগুলিকে সচল রেখেছেন, কিন্তু পানি যদি আরো বেড়ে যায় সেক্ষেত্রে যে 3 নম্বর বা 4 নম্বর ঘাট, এই ঘাটগুলি কিন্তু হয়তো সচল থাকবে না। সেই ক্ষেত্রে তাদেরকে বিকল্পভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে যাত্রী যারা দুর্ভোগে আছেন তারা বলছেন যে আসলে তারা বরাবরই এখানে দুর্ভোগে থাকেন। তারা চান যে এখানে একটি সেতু, দ্বিতীয় পদ্মা সেতুটি যদি নির্মাণ হয় তাহলে হয়তো এই তাদের যে দুর্ভোগটা আছে সেই দুর্ভোগটা লাঘব হবে। অর্থাৎ এখানকার মানুষের দাবি আছে দ্বিতীয় পদ্মা সেতুটি চালনা করার যে জন্য। মিহির, শুনছিলাম আমরা আপনার কাছ থেকে, ধন্যবাদ আপনি আছেন সেখানে। আমাদের সাথে মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। চট্টগ্রামে বন্যায় 5 জেলায় শুধু মৎস্য খাতে 200 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী। এছাড়া প্রাণী সম্পদ খাতে ক্ষতির পরিমাণ 77 কোটি টাকা বলে জানান তিনি। মন্ত্রী বলেন, অনেক কৃষকের কৃষি জমি ফসল বীজতলা তলিয়ে গেছে, তবে এই ক্ষতিপূরণে সরকারের হাতে যথেষ্ট বীজ মজুত আছে জানিয়ে মন্ত্রী বলেন, মোট 327 মেট্রিক টন বীজ কৃষকদের মাঝে বিতরণ করা হবে। এছাড়া বন্যার পানি নামার পর গরুর খুরা রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় 5 জেলায় মোট 1,51,000-এর বেশি গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান তিনি। তাদের এখন পর্যন্ত বীজতলা রেডি হয় নাই, আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে আমাদের বীজতলা থেকে ধানের চারা উঠে তাদেরকে দিতে পারবো। আর যাদের বীজতলা আছে তাদেরকে আমরা বীজ সরবরাহ করছি। তো আশা করি এটা নিয়েও প্রবলেম হবে না। 5 জেলায় মিলে আমরা হিসাব করেছি প্রায় 1,51,599টা গরুকে আমরা ভ্যাকসিন দিতে হবে, তাহলে সম্পূর্ণ গরু ভ্যাকসিনাইজ হয়ে যাবে। সো যেটার জন্য আগামীকাল থেকে আমরা এই সমস্ত গরুকে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করব। টানা কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে আছে আশুলিয়া শ্রীপুর এলাকা। সেখানকার বেশিরভাগ বসতঘর এখনো পানিতে ডুবে আছে। আসবাবপত্র সরিয়ে পাশের একটি নির্মাণাধীন হাসপাতাল ভবনে আশ্রয় নিয়েছেন বহু পরিবার। সব মিলিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন পানিবন্দী পরিবারগুলো। জাহিদুল ইসলাম অনেকের তথ্য ছবিতে প্রতিবেদন। প্রায় 10,000 মানুষের বসবাস শ্রীপুর এলাকায়, যাদের বেশিরভাগ পোশাক শ্রমিক ও কম আয়ের মানুষ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় অনেকেই ঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এলাকার লোকজন জানান, শ্রীপুরে জলাবদ্ধতা নতুন নয়, তবে এবারের পরিস্থিতি ভয়াবহ হয়েছে। ঘরে পানি ঢুকে পড়ায় নিরাপদ আশ্রয়ের পাশাপাশি দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সবচেয়ে বেশি দুর্ভোগে শিশু ও বয়স্করা। এই পানির জন্য আমাদের এই আটা চলা কষ্ট হইতেছে, ব্যবসা বাণিজ্য কষ্ট হইতেছে। প্রতি বছরেই মনে করেন যে বছরে 4-5 বার করে মনে করেন আমরা এই কষ্টের ভোগগুলা করি। দোকানের ভিতরে এই সমান পানি। আমাদেরকে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বের হতে লাগে। অনেক সময় নৌকা পাই না, পানির মধ্যে ভিজিট যাই ডিউটি করা লাগে। পানি নিরসন করার জন্য যেকোনো একটা ব্যবস্থা করুক। শুধু শ্রীপুর নয়, আশুলিয়া, জামগড়া ও ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকার বেশিরভাগ মানুষের অভিযোগ, দুর্ভোগ পোহালেও প্রয়োজন অনুযায়ী ত্রাণ সহায়তা তারা পাননি। বাসা আমাদের তোমার পানি ঘরের ভিতরে সব নিয়ে আমরা এই জায়গায় ঘুমাইছি। ডুবে গেছে একবারে, ঘরের মধ্যে গলা পানি, ঘরে ঢুকতে পারি না। ঘরে পানি বা রান্দা যা খামো এই ক্ষমতাটা এখানে নাই। তুলো গেছে, সবকিছু ডুবে গেছে। গোসলখানা নাই কি, আমাদের টয়লেট নাই কি, কিচ্ছু নাই কি। সাভার উপজেলা প্রশাসন জানিয়েছে, ত্রাণ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। বৃষ্টি কমলে জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে যতটুকু ত্রাণ বা শুকনো খাদ্য সামগ্রী আমাদের নিকট ছিল, আমরা ইতিমধ্যে সকল ইউনিয়নে সেগুলো বিভাজন করে দিয়েছি। এছাড়াও আমরা নতুন করে আমাদের শুকনো খাবারের চাহিদা দিয়েছি, সেগুলো পাওয়া মাত্র আমরা পুরো সকল ইউনিয়নে আমরা আসলে বিভাজন করে দিই। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ভোগ এড়াতে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাকিলা শম্পা, ৭১। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশে আয়োজন করা হয় নানা কর্মসূচি। বিভিন্ন জেলায় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। এই দিনে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ও চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরাম সহ 6 জন শহীদ হন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন।
প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর বাদ জোহর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে নীলফামারী শহরের শাহীপাড়ায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। নানা আয়োজনে নেত্রকোনায় পালিত হয় দিবসটি। শহরের মুক্তারপাড়া সেতু এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। পটুয়াখালীতে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা নানা কর্মসূচির মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। লক্ষ্মীপুরে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। এ সময় শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ পরিবারের সদস্যরাও। যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে ভোলায় জাতীয় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। খাগড়াছড়িতেও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় জুলাই শহীদ দিবস। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া নড়াইল, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় নানা কর্মসূচি। জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশকে এগিয়ে নিতে সবাইকে আহ্বান জানানো হয়। নূর তাজমিন নীর, ৭১। জুলাই চেতনায় গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই স্লোগানে চট্টগ্রামে জুলাই শহীদ দিবস এবং জুলাই আন্দোলন চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সভায় বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায় বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সংগ্রামে চিরন্তন প্রেরণা হয়ে থাকবে। বাবুন পালের ক্যামেরায় আরো জানাচ্ছেন রাজীব বড়ুয়া। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে 16 জুলাই শহীদ দিবস ও জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা হয়। সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আন্দোলনের প্রকৃত লক্ষ্য একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা। এমন রাষ্ট্র এবং সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্র রাজনীতি গড়ে তুলব যেখানে আমাদের আর মৃত্যু বরণ করতে হবে না। শহীদ ওয়াসিম আমাদেরকে যে আত্মত্যাগ শিখিয়ে গিয়েছেন সেটি বাংলাদেশ এবং সারা বিশ্বের একটি নজিরবিহীন ঘটনা বলে আমরা মনে করি। ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, এই আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ সম্পৃক্ত ছিল এবং এটি ছিল ফ্যাসিবাদ, দমনপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে জনগণের গণ অভ্যুত্থান। জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে দেশ গড়ার, জনগণ আমাদেরকে দায়িত্ব দিয়েছে পরিবর্তন আনার। আমরা যেন মানুষের চোখে ধুলা না দিয়ে বারবার এই দিক ওদিক কথাবার্তা না বলে নিজের কাজে মনোনিবেশ করি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করেই দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। আমরা আবারও দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে রাজপথে নেমে এসে খুনি হাসিনার যেখানেই পাওয়া যাবে তাকে ধরে এনে এই ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমে আমরা শহীদদের রক্তের প্রতিদান দিব ইনশাআল্লাহ। বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। আমি সম্মানিত প্রধানমন্ত্রী থেকে রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। বগুড়ার মহাস্থানগড় মোকামে বৈরী আবহাওয়া ও বৃষ্টিপাতের কারণে সবজির সরবরাহ কমে গেছে। ফলে প্রায় সব ধরনের সবজি চড়া দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, আবহাওয়া এই মোকামে সবজির বাড়তি দাম অব্যাহত থাকতে পারে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আবু সাইদ। সাইদ, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন? পাইকারি এবং খুচরা দর কেমন রয়েছে এবং
এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি চৈতি, আপনাকে ধন্যবাদ। আমি আছি উত্তরাঞ্চলের সবচেয়ে সবজির বড় মোকাম মহস্থানগড় এলাকায়। একসময় এই সবজিতে পুরো মাঠটা কিন্তু একেবারে ভরে যেত। আজকে আমার পিছনে আপনি তাকালে দেখবেন যে আসলে সবজি কিন্তু ওই তুলনায় বাজারে ওঠেনি, খুবই কম। এবং আমরা চাষিদের সাথে কথা বলেছিলাম যে যদিও চলতি মৌসুমটি সবজির জন্য খুব বেশি উৎপাদন হয় না, বর্ষাকাল হওয়ার কারণে সবজির উৎপাদন খুবই কম, এবং সে কারণেই মূলত সবজি এখানে কম উঠছে। আর এই সরবরাহ কম থাকার কারণে প্রত্যেকটি সবজিরও কিন্তু দাম চড়া। আর এই ব্যবসায়ীরাও এক ধরনের লসের সম্মুখীন আছে। দিন এখান থেকে যেখানে 40 থেকে 50 ট্রাক সবজি দেশের বিভিন্ন অঞ্চলে যেত, এখন কিন্তু সেই অবস্থা নেই। আর ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে এখানকার পাইকারি বাজারে আমরা যেটা দেখলাম যে পেঁয়াজ এখানে বিক্রি হচ্ছে 36 টাকা কেজি দরে, মিষ্টি লাউ 30 টাকা, কচুরমুখী 55 থেকে 60 টাকা, পেঁপে 10 থেকে 12 টাকা, কচুর লথি 60 টাকা, লেবু 10 টাকা হালি, টমেটো 120 টাকা, গাজর 90 টাকা, কাঁচামরিচ 70 থেকে 75 টাকা, আলু 20 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছি অনেক বিক্রেতাদের সাথে, তারা কিন্তু আমাদেরকে যেটা বলেছেন যে বগুড়া অঞ্চলের যে সবজিগুলো মূলত আজকের এই বাজারে কিন্তু সেই তুলনায় খুবই কম। আমরা মিষ্টি লাউ এখানে দেখলাম প্রচুর পরিমাণ মিষ্টি লাউ উঠেছে। এই মিষ্টি লাউগুলো কিন্তু মূলত আসছে উত্তরাঞ্চলের পঞ্চগড় থেকে। একসময় বগুড়ার যে মিষ্টি লাউগুলো ছিল সেটা কিন্তু এখন আর নেই। এছাড়া কচুরমুখী কিন্তু এখানে আছে প্রচুর পরিমাণ। কচুরমুখীটা এই মুহূর্তে বগুড়ায় কিন্তু উৎপাদন হচ্ছে, কচুর লতিটা পাওয়া যাচ্ছে। এছাড়া বেগুন, করলা, টমেটো, শসা বা আরও অন্যান্য যে ফসলগুলো আছে, চাষিরা যেটা বলেছেন যে মূলত এই ফসলগুলো এর ফুল নষ্ট হয়ে যাওয়ার কারণে বর্ষা মৌসুম এবং এই কারণেই সবজি উৎপাদন কম হচ্ছে। পাশাপাশি সবজির যে চাহিদা, সে চাহিদাও কিন্তু বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে বাজারে সবজির সরবরাহ কম এবং দামও বেড়ে গেছে। সব মিলে বলা যেতে পারে চৈতি যে বগুড়ার বাজারে সবজির দাম চড়া। এই ছিল বগুড়ার মহস্থানগড়ের সবজির হাট থেকে সর্বশেষ। সাইদ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে বগুড়ার মহস্থানগড়ের মোকাম থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সাপ্তাহিক বাজার দরের খবর। এদিকে টানা বৃষ্টির কারণে সরবরাহ কম থাকায় চট্টগ্রামের বাজারে সবজি, মাছ, মুরগি, ডিম, পেঁয়াজ সহ সব পণ্যের দাম বেড়েছে। বাজারে সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 30 থেকে 40 টাকা। বর্তমানে বরবটি 140 টাকা, ঝিঙ্গা 120 টাকা, করলা 100 টাকা, টমেটো 140 টাকা এবং পটল 70 টাকা বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন বৃষ্টিপাতের কারণে সরবরাহ কম থাকায় সবকিছুর দাম ঊর্ধ্বগতি। এছাড়া বেড়েছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। আর প্রতি ডজন ডিম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 130 টাকায়। সামুদ্রিক মাছের দামও বেড়েছে কেজি প্রতি 100 থেকে 150 টাকা। শেরপুরের সোমেশ্বরী নদীতে সেতুর অভাবে ভোগান্তিতে 5 গ্রামে প্রায় 15,000 মানুষ। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে তাদের নদী পারাপার হতে হয়। তবে এরই মধ্যে সংসদ সদস্য দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দিয়েছেন। তারিকুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। শেরপুর শহর থেকে প্রায় 34 কিলোমিটার দূরে গারো পাহাড়ের বালিজুড়ি গ্রাম। ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীটি এই গ্রামের বুক চিরেই বয়ে গেছে, কিন্তু স্বাধীনতার 55 বছর পরেও এর উপর নির্মাণ হয়নি একটি সেতু। দুপারের লোকজন বলেন বিকল্প ব্যবস্থা না থাকায় নিজেদের টাকায় বাঁশ আর কাঠ দিয়ে অস্থায়ী সাঁকো তৈরি করেন তারা। বর্ষা এলেই পাহাড়ি ঢলে ভেঙে যায় কয়েকবার। এ সময় খাড়ামোড়া, রাঙাজান, কোচপাড়া, তাওয়াকুচা ও বালিজুড়ির মানুষের ভোগান্তির সীমা থাকে না। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে শিক্ষার্থী, কৃষক আর রোগীরা। হাজার হাজার লোক, প্রায় 5-7 হাজার বুড়ারি আছে, আরো জনগণ তো আরো আছে। এই এলাকার মানুষের জানমালের যে এরকম দুর্ভোগ্য, কিন্তু কোনো সরকারই এই উদ্যোগ নেয় না যে ব্রিজটা হবে, বা খালি শুনতেই আছে কিন্তু কাজ হয় না। এই বছর বিএনপি সরকার আসছে, যদি এদের দ্বারা এই কাজগুলি হয় মানুষের জন্য, কল্যাণের জন্য। এদিকে 100 মিটার প্রকল্পের মাধ্যমে প্রস্তাব করে ব্রিজ তৈরির চেষ্টা করা হলেও বুয়েটের বিশেষজ্ঞ টিম ব্রিজটি বড় করার পরামর্শ দেন, তাই বন্ধ রয়েছে প্রকল্পটি। ব্রিজটা আরো বড় ব্রিজ প্রয়োজন, সেই জন্য ব্রিজটা পরবর্তীতে মরফোলজি স্টাডির কারণে ব্রিজটা রিজেক্ট হয়ে যায়।
তবে এরই মধ্যে এলাকার সংসদ সদস্য দ্রুত সেতু নির্মাণের আশ্বাস দেন। আর বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন। ব্রিজটা 100 মিটারের উপরে ব্রিজ করতে হবে, যার জন্য সম্ভবত কিছু টেকনিক্যাল সমস্যা থাকায় এখন পর্যন্ত ব্রিজের অনুমোদন আসেনি, কিন্তু আমরা ব্রিজের জন্য কয়েকবার একাধিকবার লেখা হয়েছে। আমি চেষ্টা করব ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই যেন 100 মিটারের মধ্যে ফেলে টেন্ডার প্রক্রিয়া আমরা যাইতে পারি, এবং জরুরি ভিত্তিতে, কারণ এটা সকলে আপনারা জানেন আমার ওই অঞ্চলের মানুষের দাবিগুলির মধ্যে এটা একটা অন্যতম দাবি ছিল। তারা বলেন একটি সেতু শুধু উন্নয়নের প্রতীক নয়, সম্পর্কের বন্ধনও। তাই দ্রুত সেতু নির্মাণের দাবি জানান এলাকার লোকজন। নূর তাজমিন নীর, ৭১। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে নারী সহ দালাল চক্রের 14 সদস্যকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার সাদা পোশাকে র্যাব সদস্যরা হাসপাতালে অভিযান চালান। র্যাবের কোম্পানি কমান্ডার মোহাম্মদ শামসুজ্জামান জানান, দালাল চক্রে রোগীদের প্রতারণা করে মানহীন বিভিন্ন ডায়াগনস্টিক ক্লিনিকে নিয়ে এসে কমিশন বাণিজ্য করে আসছিল। রোগীদের এমন অভিযোগের ভিত্তিতে হাসপাতালে দালাল চক্রের 14 সদস্যকে আটক করা হয়। আটকদের র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন মেয়াদে অর্থদণ্ড ও কারাদণ্ড দেন। দালাল চক্রের সিন্ডিকেট ঠেকাতে এমন অভিযান আগামীতে চলবে বলে জানান র্যাব কর্মকর্তা। আওয়ামী লীগ নিজস্ব ইতিহাস রচনা করতে গিয়ে উল্টো নিজেটাই বাদ পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য বরকতুল্লাহ বুলু। বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জুলাই শহীদ স্মরণে আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, সবাইকে ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনা ধারণ করতে হবে, না হলে আগামীতে দেশে যে নৈরাজ্য হবে তা কল্পনা করা যাবে না। আলোচনা সভায় তার সহধর্মিনী শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস সহ জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতরা উপস্থিত ছিলেন। এই ইতিহাসকে বাদ দিয়ে নিজস্ব গতিতে একটা ইতিহাস রচনা করতে গিয়ে আজকে ইতিহাস থেকে তারাই বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমি আজকে বলবো, এই ৩৬ জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানে যারা সমস্ত রাজনৈতিক দলগুলো দলমতের নির্বিশেষে এদেশের সাধারণ মানুষ মা বোনরা যেভাবে নেমে এসেছেন, এটাকে ধারণ করতে হবে। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বৃহস্পতিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। শামা ওবায়দ বলেন, যুব সমাজকে খেলাধুলায় ফিরিয়ে আনতে প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন উদ্যোগ এর আগে কোনো সরকার কখনোই নেয়নি। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে আগামীতেও নারীদের স্বাবলম্বী করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় তিনি ক্রীড়ার উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান ক্রীড়া মন্ত্রণালয়, মাননীয় ক্রীড়া মন্ত্রী, প্রতিমন্ত্রী আমাকে ইতিমধ্যেই চিঠি দিয়েছে যে প্রত্যেকটা আমাদের 2 উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে একটা করে খেলার মাঠ হবে। এবং আমার মনে হয় না যে বিগত দিনে কোনো সরকার এই ধরনের ক্রীড়াকে প্রাধান্য দিয়ে, স্পোর্টসকে প্রাধান্য দিয়ে আমাদের আগামী দিনের প্রজন্মকে সঠিকভাবে বেড়ে ওঠার জন্য এই ধরনের পদক্ষেপ নিয়েছে। দেশের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে 9 দিনের রথযাত্রা উৎসব। বৃহস্পতিবার পূজা অর্চনার পর শুরু হয় রথযাত্রা। এতে অংশ নেন হিন্দু সম্প্রদায়ের হাজারো ভক্ত। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের দড়ি টানলে পরম পুণ্য লাভ হয়। এদিকে উৎসব সুষ্ঠুভাবে উদযাপন করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। উৎসব উপলক্ষে বসেছে মেলাও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। পটুয়াখালীর কলাপাড়ায় শত বছরের প্রাচীন জগন্নাথ আখড়া মন্দিরে গত 1 সপ্তাহ ধরে সাজানো হচ্ছিল রথ। বৃহস্পতিবার বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে রথযাত্রা শুরু হয়। মন্দির থেকে শুরু হওয়া এই রথ 3 কিলোমিটার সড়ক ঘুরে বিরতি নেয় চিঙ্গড়িয়া রাধাকৃষ্ণ মন্দিরে। আর এই যাত্রায় অংশ নেন বিভিন্ন এলাকা থেকে আসা হিন্দু সম্প্রদায়ের লোকজন। এই রথযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান জগন্নাথ তার স্বর্গ থেকে মর্তধামে নেমে আসে ভক্তগণের সাথে সাক্ষাৎ দেখা করার জন্য। জগন্নাথ দেব মাসির বাড়ি যায়, তার বাড়ি থেকে বেড়াতে যায়, আবার 7 দিন পর চলে আসে। এজন্যই আমরা উৎসব মুখর পরিবেশ হয়। দড়ি দড়িয়ে টানলে বহুকাল অপরাধ ক্ষমা হইয়া যায়। বরিশালে শঙ্কর মঠ, জগন্নাথ দেবের মন্দির, হাটখোলা হরিমন্দির থেকে রথযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে পুণ্য লাভের আশায় হাজারো ভক্ত রথের দড়ি টানেন।
এটা বিশেষ কৃপা প্রাপ্তির দিন আমাদের জন্য, আমরা যারা ভক্ত আছি। ভগবান আমাদের জন্য আজকে রাস্তায় নেমে আসছেন আমাদের দর্শন দেওয়ার জন্য। কুমিল্লায় রথযাত্রার উদ্বোধন করেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। আর রথযাত্রা উৎসবে হাজারো ভক্ত দর্শনার্থীর ঢল নামে। অতীত থেকে নিয়েছি, আগামীতে যারা আসবে তাদের জন্য ভালো কিছু করতে হবে, এটাই সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নির্দেশনা। মানিকগঞ্জে শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়। এর উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা। নানা বয়সী মানুষ রথযাত্রায় অংশ নেন। মানিকগঞ্জের মতন এরকম কোনো জেলা আমি মনে হয় আপনারা পাবেন না যেখানে এত সমৃদ্ধ এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। আমি আশা করি আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে এই মানিকগঞ্জ জেলার জন্য একে অপরের পাশে থেকে কাজ করব। বগুড়া শহরের সেউজগাড়ি ইস্কন মন্দির থেকে বের হয় বর্ণাঢ্য রথ শোভাযাত্রা। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি আর হরিনাম সংকীর্তনে মুখরিত হয়ে ওঠে চারপাশ। রথের রশিতে টান দিতে রাস্তার দুই পাশে ভিড় করেন হাজারো ভক্ত ও অনুরাগী। এই রথযাত্রা করলে আমাদের একটা পুণ্য স্থান পাওয়া যায়, আমরা এই জন্যই আমরা এই রথযাত্রার সাথে দড়ি টানি। আমাদের যে পদযাত্রা এবং এই রথযাত্রা এই ভক্তদের দেখা দেওয়ার জন্য আমাদের এই রাজপথে চলে আসছেন জগন্নাথ দেব। পঞ্চগড়ের দেবীগঞ্জ শ্রী শ্রী সন্ত গৌরীয় মঠ থেকে বের করা হয় জেলার সবচেয়ে বড় রথযাত্রা। এ সময় উপস্থিত থেকে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। প্রত্যেকটা তাদের রথযাত্রার জন্য আমি অংশগ্রহণ করতে পারি, আমি পদধূলি দিতে পারি, এই জন্য আমি এসেই সেখানে দেবীগঞ্জের ব্রিজের পাড়ে সেখানে গিয়েছি, ময়দান নিতে গিয়েছি এবং পঞ্চগড় সদরে শেষ করে এখন এই ব্যাঙ্গাড়িতে পুকুরি আসলাম। ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। শহরের গোবিন্দনগর জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঝালকাঠি শহরের রাধা গোবিন্দ অঙ্গন, মদন মোহন আখড়াবাড়ি ও ইস্কন মন্দির থেকে আলাদা আলাদাভাবে 3টি রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মনিরা কাজরি, ৭১। চলছে দেশযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।